এভরিওয়ান, গুড মর্নিং। তো সকাল সকাল স্নান করে রেডি হয়ে গেছি। না, এখন অফিস যাচ্ছি না, এখন আমি যাচ্ছি একটা হলি প্লেসে মায়ের মন্দিরে পুজো দিতে। তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো কোন মন্দিরে যাচ্ছি, আর সেখানকার সবকিছু তথ্য তোমাদেরকে আমি জানিয়ে দেবো আমার ব্লগের মাধ্যমে। আর আমার সঙ্গে যাচ্ছে আমার চুলবুলি মেয়ে গুড্ডি আর আমার এক কলিগ। তো চলো, এখন রেডি হয়ে গেছি, সকাল 9টা বাজে, ওখানে গিয়ে পুজো দিতে হবে। তো তারপরে আবার ভোগও, ওখান থেকে ভোগ প্রসাদও নেব। তো আর দেরি সেরি না করে রেডি হয়ে গেছি, বেরিয়ে পড়ি। মায়ের পুজো দিতে যাচ্ছি, আর বাড়িতে যখন রয়েছে জবা ফুলের গাছ, তখন সেই ফুলেই মায়ের পা রাঙাবো। মায়ের জন্য জবা ফুল, ভোলে বাবার জন্য ধুতুরা ফুল আর ধূপ মোমবাতি নিয়ে যাচ্ছি, আর একটু মিষ্টি নেব। সময়টা ছিল পৌষ মাস। আমরা চলে গেছিলাম আমডাঙ্গা করুণাময়ী মায়ের মন্দিরে। এই সময়টা এখানে অন্নকূটের উৎসব চলে, আর তাই চারিদিকে প্যান্ডেলে প্যান্ডেলে ঘেরা, মূল মন্দিরটা দেখাই যাচ্ছে না। এটি হচ্ছে মন্দিরের মূল তোরণ, আর এটি মূল মন্দির। আর এই হচ্ছে মা করুণাময়ী। মায়ের বিগ্রহ সারা বছরই মন্দিরের দোতলাতে থাকে, কিন্তু অন্নকূট উৎসবের সময় মাকে নিচে এই মন্দিরে নামিয়ে আনা হয়। আর এটি হলো রাধা গোবিন্দের মন্দির। মূল মন্দিরের ঠিক বাঁ দিকে এই মন্দিরটি, আর এই হচ্ছে রাধা গোবিন্দ। অন্নকূট উৎসব চলাকালীন মন্দিরের একরকম পরিবেশ, আর অন্য সময়ে মন্দিরের আর এক রকম পরিবেশ, একদম শান্ত নিরিবিলি। এই সময়ে অনেক দূর দূরান্ত থেকে ভক্ত সমাগম হয়, আর চলে 7 দিন ধরে মেলা, ফলে প্রচুর মানুষের ভিড় হয়। পাশেই যে বড় জলাশয়টি আছে, সেটি এখন টিন দিয়ে ঘেরা রয়েছে, না হলে সারা বছর খোলাই থাকে। এই সময়ে মন্দিরে ঢুকতে গেলে একটা করে কুপন কাটতে হয়। সেটা 10 টাকা হতে পারে, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 500 টাকা, 1000 টাকা, যে যেমন চাই মন্দিরের অনুদান হিসাবে সেটা তখন দিতে হয়। লম্বা লাইন দিয়ে আমরা পুজো দিয়ে এখানে বসে আছি মা মেয়ে। এটি হচ্ছে মূল মন্দিরের ভেতরের অংশ, আর এখানে বিরাজমান আছেন আমাদের স্বয়ং ভোলানাথ। কালী মানেই উগ্রচণ্ডা, কিন্তু আমডাঙ্গা কালী মন্দিরে মা আছেন শান্ত রূপে, আর সঙ্গে আছেন দেবাদিদেব মহাদেবের 15টি শিবলিঙ্গ। চলো, মহাদেবের দর্শন করতে করতে এখানকার ইতিহাসটাকে একটুখানি জেনে নিই। আমডাঙ্গা কালী মন্দিরটি প্রায় 450 বছরেরও বেশি প্রাচীন। এই মন্দিরে মায়ের মূর্তি আছে শান্ত রূপে, আর তাই মা করুণাময়ী রূপে পূজিতা হন। এই মন্দিরের ইতিহাস শুরু হয়েছে মুঘল সম্রাট আকবরের সময় থেকে। সম্রাট আকবর 12 জন ভূঁইয়ার মধ্যে 11 জন ভূঁইয়াকে পরাজিত করেছিলেন, কিন্তু দ্বাদশ ভূঁইয়া যশোরের মহারাজা প্রতাপাদিত্যকে তিনি পরাজিত করতে পারেননি। আকবরের মৃত্যুর পর তার পুত্র জাহাঙ্গীর তার মামা অম্বরের মহারাজা মানসিংহকে প্রতাপাদিত্যকে পরাজিত করার জন্য পাঠান। মানসিংহ প্রতাপাদিত্যকে পরাজিত করে তাকে যুদ্ধবন্দী করে আগ্রায় নিয়ে যান। প্রতাপাদিত্যের সঙ্গে তার ব্রাহ্মণ সেনাপতি এবং প্রধান উপদেষ্টা শঙ্কর চক্রবর্তীকেও বন্দী করে আগ্রায় নিয়ে যাওয়া হয়। বন্দী অবস্থাতে প্রতাপাদিত্যের মৃত্যু হলেও শঙ্কর চক্রবর্তী বেঁচে যান। তিনি অত্যন্ত ধর্মপরায়ণ ছিলেন, আর তাই জাহাঙ্গীরের মা যোধাবাইয়ের দৃষ্টি আকর্ষণ করেন। যোধাবাই নিজেও একজন ধর্মপরায়ণ ছিলেন, আর তার অনুরোধেই শঙ্কর চক্রবর্তীকে
তার বন্দি দশা থেকে মুক্ত করা হয়। যোধাবাইয়ের নির্দেশেই মহারাজা মানসিংহ শঙ্কর চক্রবর্তীকে তার নিজ বাসভূমি বারাসাতে ফিরিয়ে নিয়ে আসেন। সেই সময়েই তিনি আমডাঙ্গার সুখাবতী নদী অর্থাৎ সুটি নদীর তীরে এই করুণাময়ী মায়ের মন্দিরটি প্রতিষ্ঠা করেন। একটা সময়ে রাজা কৃষ্ণচন্দ্র এই রাস্তা দিয়ে যাওয়ার সময় মন্দিরটি দেখতে পান এবং মায়ের কাছে প্রার্থনা করেন। তার মনস্কামনা পূর্ণ হওয়ার পরে তিনি প্রায় 365 বিঘা জমি এই মন্দিরে দান করেন। নদীটির অস্তিত্ব এখন নেই ঠিকই, তবে এখনো দাঁড়িয়ে আছে করুণাময়ী মায়ের মন্দির। এখানে ভোগ প্রসাদের জন্য আগে থেকেই এই নাম্বারে যোগাযোগ করে আসা যায় অথবা সরাসরি এসে ভোগ গ্রহণ করাও যায়। মন্দিরের রান্নাঘরে এখন চলছে মায়ের ভোগের প্রস্তুতি, আর এদিকে আমরা সবাই প্রসাদ গ্রহণের অপেক্ষায়। আছে পানীয় জলের সুব্যবস্থা এবং আছে শৌচালয়ের সুব্যবস্থা। মায়ের ভোগ নিয়ে যাওয়ার সময় কাউকে দেখতে নেই, তাই এভাবে শাড়ি দিয়ে আড়াল করে মায়ের ভোগ নিয়ে যাওয়া হয়। মাকে ভোগ অর্পণ করা হলে তারপরে ভক্তদেরকে প্রসাদ বিতরণ করা হয়। আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে এখন মাঠের দিকে ঘুরতে এসেছি। দেখো কত সুন্দর, আর এই যে অনেক টমেটো হয়ে গেছে। এখানে সব টমেটো তুলে নিচ্ছি। এখানে লঙ্কা, ভেবো না আমরা না বলে নিচ্ছি, ক্ষেতের মালিকের পারমিশন নিয়েই এগুলো তুলেছিলাম। এই দেখো, এইখান থেকেই তুলুন। এই দেখো ফ্রেশ লঙ্কা, এই আমার ব্যাগে চলে গেল সব। মায়ের পুজো দিলাম, ভোগ প্রসাদ খেলাম, তারপর মাঠে ঘুরে একটু সবজিও তুলে নিলাম। এবার চলো একটু মেলা ঘুরে নিই। মাল্টি কালারটা ভালো লাগছে, এটাই না ওইটা দিন দেখি। পেন, এটা কিরকম পেন? ও এটাকে এরকম করে লেখা হবে আর এই লাইট ডট। দারুণ সিস্টেম। কেমন সো জলি দিয়ে এখন ঝুড়ি ধামা এসব কিনছে। ওই সাইজের ধামা, এইটাই তো? এই সাইজ খুঁজছিলেন আপনি? গ্রামের মেলা মানেই ঝুড়ি ধামা, কত কাঠের জিনিস। আমার ভীষণ ভালো লাগে গ্রামের মেলাতে ঘুরতে। বেতের ধামা দেখলাম, বেতের ধামা, এই যে বেতের সাজি, এই যে বেতের কুনকে, ওগুলো ধামা। এখানে আবার গাছ কৌটো রয়েছে, এখানে গাছ কৌটো, বয়স্কদের লাঠি, অনেক কিছু আছে এখানে। এগুলো 250 গ্রাম চাল ধরবে। এটার নাম হচ্ছে কুনকে। 250 না আরো কম? হ্যাঁ 250। আর এটা 500 চাল ধরবে। এটার নাম হচ্ছে খুচি। আর হচ্ছে এটাতে 1 কিলো চাল ধরবে, এটার নাম হচ্ছে শের। তিনটের নাম 3 রকম। কত গুড্ডি কি কিনছিস? এটা ওই যে এটা কি বলতো, এটা কি
কি জানি কিসের ছাঁচ এটা জানি না আমি। সন্দেশের ছাঁচ। ও সন্দেশের ছাঁচ, সন্দেশ বানায় না ওইটার ছাঁচ। ও মা কি দেখছো? এটা হচ্ছে ওই যে ওখানে ধান মেলে না, এর ভেতরে ওই ইয়ে লাগায়, ঠান্ডা লাগায়, এবার এইটা এরকম ডান্ডা ধরে এরকম করে এটা সোজা উঠানের মধ্যে ছানটাকে ছেঁকে দেয়। মামা বাড়িতে ছিল, এটা আমি জানি। আর এইটা কি হলো? এটা তো চপের মতো। তাহলে ওখানে করতে হবে। এটা হচ্ছে এটা কত ওজন করে দেখুন তো, এটা কত হয়? এটা 180 দেখি, 180 কেন বলুন তো? 180 আর এটা 170, এটা তো অনেক ছোট। লোহার মধ্যে নিশ্চয়ই কিছু আছে। এটা 180 170। মেলায় ঘুরতে আসবো অথচ তেলে ভাজা খাবো না, তা হয় নাকি? আর চোখের সামনে যদি এরকম গরম গরম ভাজা পাই তাহলে লোভ সামলানো খুব মুশকিল। তবে হ্যাঁ, এগুলো কিন্তু বেশি খাওয়া উচিত নয়। হ্যাঁ, হা হা, দেখুন দেখি বেগুনিগুলো ফুলে ফুলে কি সুন্দর হয়েছে দেখতে। গুড্ডি ধনে পাতার চপ খাচ্ছে। বেগুনি নিয়ে গেলাম বাড়ির জন্য এখান থেকে। চলো সন্ধ্যাবেলায় গরম গরম বেগুনি আর মুড়ি খাওয়া হবে।